আচ্ছা দেখ, এক্স রে প্রোডাকশন কিভাবে হয়। তো এখানে আমাদের যেটা দরকার, একটা সিস্টেম নেওয়া হয়। যে সিস্টেমটায় আমরা কি করি, এখানে ভ্যাকিউম, মানে এখানে ভ্যাকিউম পাম্প করা হয়। এই জায়গাটা হচ্ছে ভেতরটা ভ্যাকিউম থাকছে। আচ্ছা, এখানে পার্টিকুলারলি ইউজ করা হয় এটা হচ্ছে কপার রড। কেন? এগুলো এক একটা, এগুলো কোশ্চেনও হয়, থিওরিটিক্যাল কোশ্চেন হয়, বোর্ডসেও হয়, অ্যান্ড যেইতেও ডাব্লিউবিজেই এগুলোতে কোশ্চেন থাকে, এগুলো স্ট্রাকচারাল কোশ্চেনও। তো সেটা হচ্ছে, এটা কপার রড ইউজ করা হয়। আচ্ছা, এইখানে এইটাকে বলা হয় টার্গেট। এটাকে নাম দেওয়া হয়েছে টার্গেট। কেন দেওয়া হয়েছে সেটাও বলছি। আচ্ছা, এইখানে ইউজ হয় হচ্ছে আমাদের একটা ফিলামেন্ট। এটা হচ্ছে আমাদের কাছে ফিলামেন্ট। ওকে। আর এই জায়গাটাকে একটা এরম ভাবে, কি বলবো, এরকম একটা বাউন্ডারি মতো করা থাকে, মাঝখানটা একটুখানি ওপেন। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে কলিমেটার। কলিমেটার। ঠিক আছে। এইবার এই পুরো সিস্টেমটা বাইরে থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে কি অ্যাক্সিলারেটিং ভোল্টেজ। কেন এই অ্যাক্সিলারেটিং ভোল্টেজ বলে সেটাও পরে আমি আসছি। আর ওটাকে বাইরে থেকে আমরা একটা ফিলামেন্ট, এই যে 10 ভোল্ট দেওয়া হয়েছে না, এই 10 ভোল্টটা 10 ভোল্ট বা আরো কম ভোল্টেও করা যায়, সেটা ডিপেন্ড করছে, মানে এটা চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে বেসিক্যালি এই ফিলামেন্টটাকে জ্বালানোর জন্য ইউজ করা হচ্ছে, মানে বাল্বটা জ্বালানোর জন্য ইউজ করা হয় এই 10 ভোল্টটাকে। এবার এখানে কি করা হয়, ঘটনাটা কি ঘটবে, যেখানে হচ্ছে যখনই আমরা ফিলামেন্টটাকে এখানে ব্যাটারির সাথে কানেক্ট করব, তাহলে ফিলামেন্টে মানে লাইট জ্বলবে, মানে ফিলামেন্ট হিট হবে। তো ফিলামেন্ট থেকে এখান থেকে হচ্ছে ইলেকট্রনস এমিশন হবে। ঠিক আছে, মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিশন হবে, যে ইলেকট্রন গুলো গিয়ে কোথায় স্ট্রাইক করবে, অন দা টার্গেট। এবার টার্গেট হিসাবে আমরা ইউজ করি মলিবডেনামকে, হ্যাঁ, তারপর ডাব্লু, এগুলোকে ইউজ করি সব, এগুলো ইউজ হতে পারে। তো টার্গেটে, এবার টার্গেট, এবার এখানে একটা কোশ্চেন, মানে এখান দিয়ে কি কি কোশ্চেন হয়, সেটা হচ্ছে টার্গেট কাকে সিলেক্ট করতে হবে, টার্গেট হিসাবে আমি কাকে সিলেক্ট করবো। তো টার্গেট সিলেকশনের নিয়ম হচ্ছে, এমন একটা কেউ হবে যার মেল্টিং পয়েন্ট হাই হবে, এমপি হাই হবে, মেল্টিং পয়েন্ট। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা যেটা হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট এটাও হাই হবে। আচ্ছা, তার সাথে আরেকটা হচ্ছে, এই দুটো আর ভালো হচ্ছে অ্যাবজর্ভার হতে হবে, অ্যাবজর্ভার। আচ্ছা, স্পেসিফিক হিট হাই হওয়া মানেই সে ভালো হিটকে অ্যাবজর্ব করতে পারে। এবার সেটা কারণ কি, না এইগুলো হতে হবে, তার কারণ হচ্ছে যাতে এই ইলেকট্রন গুলো গিয়ে যখন ওখানে পড়বে, ইলেকট্রন এনার্জি ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাহলে টার্গেটের উপর ইলেকট্রন এনার্জি সাপ্লাই করবে। তো এখানে হিটটা অ্যাবজর্ব করার পর কোনোভাবে টার্গেটটা যাতে ডু নট মেল্ট, ঠিক আছে, মেল্ট না করে যায়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, যাতে মেল্ট না করে। আর এই মেল্ট যাতে না করে, সেই জন্যই আমাদের এমন ভাবে চুজ করতে হবে যাতে মেল্টিং পয়েন্ট হাই হয় আর স্পেসিফিক হিট হাই হয়, মানে হিটও অ্যাবজর্ব করবে কিন্তু মেল্টও করবে না, এরকম। ওকে, ডু নট মেল্ট বাট অ্যাবজর্বস ভেরি হাই অ্যামাউন্ট অফ হিট। এইভাবে আমার, মানে এটা কোশ্চেন হয়, তো হাউ টু সিলেক্ট দ্য টার্গেট, ভেরি হাই অ্যামাউন্ট অফ হিট। আচ্ছা, এটা তো গেল প্রথম কাজ। তাহলে ফিলামেন্ট থেকে ইলেকট্রন গুলো গিয়ে টার্গেটে পড়লো। টার্গেটে যখন ইলেকট্রন পড়বে, এবার টার্গেট থেকে আমরা পাবো হচ্ছে, এবার আমরা পাবো এক্স রে। এই হচ্ছে আমাদের এক্স রে। এবার আসছি কিভাবে পাবো, কেন পাবো, সেগুলো সবই আসছে। এক্স রে পাওয়া যায়। এবার এখান থেকে কিছু কিছু কোশ্চেন হয়, কি কি কোশ্চেন। তাহলে এক্স রে পেতে গেলে প্রথমত কি দরকার, ইলেকট্রন গুলো টার্গেটকে স্ট্রাইক করবে, টার্গেট থেকে এক্স রে বেরোবে। এবার কথা হচ্ছে কলিমিটারের ইউজ কি, কলিমিটার কি জন্য ইউজ করা, এটা একটা কোশ্চেন। কলিমিটার এটা কি জন্য ইউজ করা, এটা ইউজ করা হয় বেসিক্যালি, এই যে দেখ ফিলামেন্টের সামনে এইভাবে একটা কলিমিটার বসানো, যাতে ফিলামেন্ট থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে সেটা একটা পার্টিকুলার লাইনে মুভ করে, মানে এদিক ওদিক ছড়িয়ে না যায়। এই জন্য এখানটা এরকম একটা বাউন্ডারি টাইপের দেওয়া, আর কিছু না। মানে কলিমিটারের কাজ হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনটা যাতে একটা স্ট্রেট লাইনে মুভ করে, বা একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করে। তাহলে বলতে পারি আমরা, এটা হচ্ছে কলিমিটার ইউজ হয় টু গিভ
স্টেপ অফ ইলেকট্রন বিম, এই যে ইলেকট্রন বেরোচ্ছে তার একটা স্টেপ দেওয়ার জন্য, ঠিক আছে? এটা একটা কোশ্চেন। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন হয়, এখানে কপার রড কেন ইউজ হয়? দেখ একটা ব্যাপার বোঝ, এখানে পিছন দিকে এই যে কপার রডটা ইউজ হচ্ছে তার একটা স্পেসিফিক কারণ আছে কি, না যত টার্গেটের ওপর ইলেকট্রন পড়বে বা ফিলামেন্ট থেকে হিট রেডিয়েট হবে যেটা টার্গেট অ্যাবজর্ব করবে, তাহলে টার্গেটটা তো একটা টাইমে হিট হতে থাকবে কন্টিনিউয়াসলি, সেই হিটটা যাতে ট্রান্সফার হতে পারে তাই পিছনে আমি কপার রড রেখেছি। কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। কপার এখানে কি হবে না, কপার হচ্ছে টার্গেট থেকে হিটটাকে অ্যাবজর্ব করবে, তার মানে এটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর সেই হিটটা আস্তে আস্তে কপারে ট্রান্সফার হতে থাকবে, এইভাবে জিনিসটা হতে থাকবে। এই জন্য এখানে কপার রডকে ইউজ করা হয়। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে আমাদের কপার রডের, যেটা হচ্ছে কি, তাহলে কপার রডের ইউজ হচ্ছে টু, তাহলে এখানে আরেকটা ইউজ হচ্ছে কপার রড, এটা হচ্ছে যে হিটটা প্রডিউস হবে so that it can absorb the heat, ঠিক আছে? It can absorb the heat and টার্গেটটা যাতে মেল্ট না করে, and does not get target does not get heated very high, ঠিক আছে? এটা হচ্ছে ইউজ করার রিজন। আচ্ছা, তারপর একটা জিনিস দেখ, আমরা বাইরের দিকে ইউজ করছি অ্যাক্সিলারেটিং ভোল্টেজ। অ্যাক্সিলারেটিং ভোল্টেজটা কেন ইউজ করা হচ্ছে? অ্যাক্সিলারেটিং নামই বোঝা যাচ্ছে, অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইউজ করা হচ্ছে এই যে ইলেকট্রন গুলো যাবে, সেই ইলেকট্রন গুলোর কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য, ইলেকট্রন গুলোর ভেলোসিটি বাড়ানোর জন্য। তাহলে এখানে একটা কোশ্চেন করা যেতে পারে যে ইলেকট্রনের ভেলোসিটি আমরা কিভাবে বাড়াতে পারবো বা ইলেকট্রনের এনার্জি কিভাবে বাড়াতে পারবো। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে লিখে দিচ্ছি, ফর মোর এনার্জেটিক ইলেকট্রন, ফর মোর এনার্জেটিক ইলেকট্রনস, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাক্সিলারেটিং ভোল্টেজকে হাই করতে হবে, অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ইনক্রিজ করতে হবে। ক্লিয়ার? আবার যদি তোর বেশি ফোটন পেতে হয় না, যদি ফর মোর, যদি বেশি ফোটন পেতে হয় তাহলে ফোটন পাওয়ার জন্য কি করতে হবে? ফোটন পাওয়ার জন্য তোর হচ্ছে গিয়ে ফিলামেন্টটার বেশি ব্রাইটনেস বাড়াতে হবে, তার মানে ফিলামেন্টকে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে সেইটা ইনক্রিজ করতে হবে। তাহলে আমাদের এখানে ফোটন পাওয়ার জন্য কি করতে হবে না, ফিলামেন্টের ভোল্টেজটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে ফর মোর ফোটনস অ্যান্সার হচ্ছে ইনক্রিজ ভোল্টেজ অ্যাক্রস ফিলামেন্ট, এটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে এই পুরো স্ট্রাকচারের ব্যাপারটা বোঝা গেল, কোনটা কিভাবে কি কারণে ইউজ হবে। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আছে, আমি আসছি কেন প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার এই যে ইলেকট্রন এখানে ধর ট্রান্সফারটা হচ্ছে, ধর আমরা যদি এবার এখানে আমরা করব হচ্ছে কত ধরনের এক্স রে প্রোডাকশন হবে, আর এক্স রেটা অ্যাকচুয়ালি কেন প্রডিউস হবে। আমরা এইটুকুনি জানি এক্স রে হচ্ছে একটা ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা, এই ওয়েভটা কেন তৈরি হচ্ছে, কি কারণ, এটাই আমাদের এখন দেখতে হবে। তো প্রথম হচ্ছে, ফার্স্ট টপিকটা হচ্ছে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। দু রকমের এক্স রে হয়, ঠিক আছে? একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, আর একটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলে পড়বো। দু রকম। আর টার্গেট হিসাবে না আমরা ফিলামেন্টকে ইউজ করতে পারি, সরি ফিলামেন্ট বলছি, ভেরি সরি, প্লাটিনামের কথা বলতে গেছি। এখানে মলিবডেনাম, টাংস্টেন, আর তার সাথে আমরা আরেকটা হচ্ছে মনে পড়েছে প্লাটিনাম, ঠিক আছে? প্লাটিনামকে ইউজ করা যায়। ওকে, এই এই ছবিটা একটু মাথার মধ্যে রাখ যে জিনিসটা কি হচ্ছে, হ্যাঁ? কারণ বারবার এটা আমি দেখাতে পারবো না এখানে স্ক্রিনে। ওকে, এবার দেখ, আমরা দু ধরনের এক্স রে পড়বো। প্রথমটা হচ্ছে, এই যে এক্স রেটা প্রডিউস হবে না, এই এক্স রেটার প্রথম হচ্ছে টাইপ, যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, সরি, প্রথমটা কন্টিনিউয়াস না, ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা দুটোই করিয়ে দিই, একবারই করিয়ে দিই।
প্রথম করাচ্ছি কন্টিনিউয়াস, এটা কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? কন্টিনিউয়াস স্পেকট্রাম অফ এক্স রে, এটা কি জিনিস আর ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম কি জিনিস, আসবো ইন্ডিভিজুয়াল টপিক হিসাবে। আচ্ছা, কি হয় দেখ, আমরা জানি এই যে ভালো করে ব্যাপারটা ভাব, আমাদের ইলেকট্রন গুলো ফিলামেন্ট থেকে বেরিয়ে হাই এনার্জেটিক ইলেকট্রন মুভ করছে টার্গেটের দিকে। টার্গেটের মধ্যে অ্যাটমস আছে, টার্গেট বেসিক্যালি এখানে মেটালকে ইউজ করা হচ্ছে, মলিবডেনাম, টাংস্টেন বা প্লাটিনাম, এই ধরনের মেটালকে। তো টার্গেটকে গিয়ে ইলেকট্রন গুলো হিট করবে, অনেকটা ফটো ইলেকট্রিক এফেক্টের মতো, অনেকটাই। কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে, এখানে যে ইলেকট্রন গুলো, মানে ফটো ইলেকট্রিক এফেক্টে কি হয়, ইলেকট্রন গুলো লাইট পড়লে তারপর বেরোয়, একটা ওটা একটা ব্যাপার। এখানে সেটা আমরা বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করে বার করছি, লাইট প্রডিউস করে বার করছি ইলেকট্রন গুলো। আরেকভাবে যেটা আরেকটা রিজন হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে এখানে ইলেকট্রন গুলো খুবই বেশি হাই এনার্জেটিক হয়, খুবই অ্যাক্সিলারেটিং হয়। তো এখানে ইলেকট্রনের এনার্জি ফটো ইলেকট্রিক এফেক্টে যে আমরা ইলেকট্রন পড়েছি তার থেকে অ্যাকচুয়ালি একটু বেশি হয়। এবার ঘটনাটা কি ঘটছে দেখ, এই ইলেকট্রনটা যখন টার্গেটকে হিট করছে, তার মানে টার্গেটের মধ্যে থাকা অ্যাটম গুলোকে হিট করছে। সেই অ্যাটমের মধ্যে এবার আমরা ধর একটা অ্যাটমকে আমরা এখানে ইন্ডিকেট করছি, আর এখানে আমরা একটা অ্যাটমকে দেখাচ্ছি, এটা টার্গেটের একটা অ্যাটম, মানে ধর প্লাটিনাম বা মলিবডেনামে একটা। আচ্ছা, তার নিশ্চয়ই একটা ফার্স্ট অরবিট থাকবে, ডেফিনেটলি অরবিট ওয়ান, এটা নিউক্লিয়াসকে এঁকেছি, তারপর এটা প্রথম অরবিট। যখন করতে যাই তখন হয় না। হুম। আচ্ছা, যাই হোক। তা আমি সবকটা আঁকছি না, আমি কয়েকটা এখানে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, কি হচ্ছে দেখ। আচ্ছা, ধরে নে একদম ফার্স্ট অরবিটে, কে অরবিট, সেখানে ধর দুটো ইলেকট্রন আছে, এখানে ধর দুটো, তারপর এটা ধর আটটা, কেমন হয় স্ট্রাকচার? 7 8 হচ্ছে, হ্যাঁ। তারপর এটা ধর আরো বেশি আছে, অ্যাকচুয়ালি 18টা সেই হিসাবে থাকতে পারে। আমি সব আঁকছি না, আমি জাস্ট কয়েকটাকে রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ, মানে এরকম ভাবে আছে। যেহেতু আরো অনেকগুলো অরবিট হয়, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এবার ঘটনাটা কি হচ্ছে দেখ, ঘটনাটা হচ্ছে এই যে বাইরে, এটা হচ্ছে টার্গেটের একটা অ্যাটম, একটা টার্গেটের অ্যাটম। এবার বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন এখানে এন্ট্রি নিচ্ছে, বাইরে থেকে কোনো ইলেকট্রন আসছে, এসে ধর এখানে ভেতর দিয়ে যাচ্ছে, এইভাবে ইলেকট্রনটা যাচ্ছে। এই যে এবার এবার ভেবে দেখ, যে ইলেকট্রনটা আসছে ধরে নে তার ভেলোসিটি ভি ওয়ান। এই ইলেকট্রনটা যখন এই অ্যাটমের মধ্যে দিয়ে যাবে, তো এখানে দুটো ঘটনা ঘটবে। এক হচ্ছে, যত অ্যাটমের নিউক্লিয়াসের কাছ থেকে যাবে না, তত এটা নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্ট হতে থাকবে বলে এর ভেলোসিটি কমতে থাকবে। নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, তাই জন্য এটার ভেলোসিটি কমতে থাকবে, আর এটার ডাইরেকশন একটু চেঞ্জ হবে, এরকম ভাবে বেঁকে যাবে, মানে পুরো স্ট্রেট যেতে পারবে না নিউক্লিয়াস অ্যাট্রাকশনের জন্য। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা কি, না এটা ঘটনা হচ্ছে ইলেকট্রন, এখানে যে আদার্স ইলেকট্রন গুলো আছে তাদের দিয়েও ডিফ্লেক্ট করবে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এখানে বাকি ইলেকট্রনরাও তাকে ডিফ্লেক্ট করতে পারে। তো এই পুরো ঘটনাটা যেটা ঘটবে, ইলেকট্রন ভি ওয়ান ভেলোসিটিতে এন্ট্রি নিয়েছে, কিন্তু বেরোনোর টাইমে ওর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, লেটস সে ভি টু হয়ে যাবে, মানে কিছুটা এনার্জি লস করবে। এইবার ইলেকট্রন এখানে এই যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো, ভেলোসিটি পাল্টালো মানে কাইনেটিক এনার্জি পাল্টালো, সেই এনার্জিটাই আমার এখন রেডিয়েশন ফর্মে বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের এক্স রে, তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স রে ফোটন। তাহলে এই যে এক্স রে ফোটনটা বেরোচ্ছে তার এনার্জি কত হবে, এইচ নিউ, সেটা ইকুয়াল টু কত হবে? না এবার দেখ, এখানে ইনিশিয়ালি কত কাইনেটিক এনার্জি ছিল ইলেকট্রনের, হাফ এম ভি ওয়ান স্কোয়ার, ফাইনালি কত হচ্ছে, হাফ এম
ভি টু স্কোয়ার, তাহলে যতটা কমে গেল সেটাই ফোটনের এনার্জি হিসাবে রিলিজ হবে, ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটাকে তাহলে যতটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু আমার ওখান থেকে হচ্ছে এইচ নিউ। তো এখানে এবার কয়েকটা জিনিস আমরা এখানে করতে পারি। যেমন হচ্ছে তোকে যদি বলা হয় যে ম্যাক্সিমাম ফোটন এনার্জি কত হবে, এটা ম্যাক্সিমাম কত হবে, তাহলে এইটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এখানে চেঞ্জটাকেও কি হতে হবে, ম্যাক্সিমাম। আচ্ছা বলতো চেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে? এখানে এই কাইনেটিক এনার্জি চেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে? এই এক্সপ্রেশনটা দেখি। এটা তখনই স্যার ভি ম্যাক্সিমাম। টুটা জিরো হয়ে যাবে। যদি জিরো হয় হ্যাঁ তাহলে ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট এক্স্যাক্ট। এটা ম্যাক্সিমাম হতে গেলে একটাই কন্ডিশন, যে আমার ভি টুটা যদি জিরো হয়ে যায়, মানে ইলেকট্রন যদি টোটালি এনার্জি লস করে, তখন আমার এইখানে এনার্জি সবচেয়ে ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখানে নিউ ম্যাক্স পেতে গেলে তাহলে নিউ ম্যাক্স কখন পাবো, না নিউ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের, তখন কখন পাবো না যখন ভি টুটা জিরো হবে। আচ্ছা তখন ভি ওয়ানটাকে আমরা ভি ধরে নিচ্ছি, লেট মানে ভি ওয়ানটা। ভি টু জিরো মানে তো হচ্ছে ওই নিউক্লিয়াসটা পুরোপুরি অ্যাট্রাক্ট করে নিয়েছে ইলেকট্রনটাকে, তাহলে তো এটা হ্যাঁ, ভিতরে গিয়ে হিট করে পরে রাপচার হয়ে যাবে না? না ওরকম ব্যাপারটা না, দুটো কেস হতে পারে এখানে, দু ধরনের কন্ডিশন মানে দু রকম পাওয়া যায়। একটা হচ্ছে ইলেকট্রনটা, দেখ এটা হচ্ছে আইডিয়াল কেস প্রথমত, যে ইলেকট্রনের ভেলোসিটি জিরো হয়, সাধারণত সেটা হয় না। কিন্তু এরকম কিছু এক্সপেরিমেন্টাল ডাটা পাওয়া গেছে যেখানে দেখা গেছে ইলেকট্রন কি হয়েছে, কোনো অরবিটের সাথে ম্যাচ খেয়ে গেছে, মানে ইলেকট্রনের যে এনার্জিটা সেটা কোনো ডিক্রিজ করে কোনো অরবিটের সাথে যদি সেম হয়ে যায়, তখন ইলেকট্রনটা সেই অরবিটের মধ্যে স্টে করে। এবার অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি আমরা জানি যে ইলেকট্রন কোনো হায়ার অরবিটেই বেশিক্ষণ স্টে করে না, মানে যেখানেও ছিল না। তো এখানে যদি এরকম হয়েও থাকে, এই ইলেকট্রনটা ধর এই অরবিটের এনার্জির সাথে ম্যাচ খেয়েছে, তো এইখানে এই অরবিটটাতেও প্লেস হয়ে গেল। কিন্তু সেখান থেকে দেখাবে কিছুক্ষণ পর সেই ইলেকট্রনটা আদার্স বা কোনোভাবে এনার্জি অ্যাবজর্ব করে বেরিয়েও যেতে পারে, বা এনার্জি রিলিজ করে আবার লোয়ার অরবিটেও আসতে পারে, আনস্টেবিলিটিও ক্রিয়েট করতে পারে, এটাও হয়। আবার আরেকটা যেটা হয়, আমি আবারও বলছি এটা কিন্তু আইডিয়াল কেস যেখানে ভি টু জিরো হবে, সাধারণত হয় না, কিন্তু হ্যাঁ ক্লোজ টু জিরো হয়। কি হয় না, এখান থেকে যখন অ্যাটম থেকে যখন ইলেকট্রনটা বাইরে বেরোবে, তখন ওর ভেলোসিটি অলমোস্ট নেগলিজিবল হয়ে যায়, এটা বেরিয়ে আসার পর হয়। তাহলে ইলেকট্রনটা কোথায় থাকে, না তখন ইলেকট্রনটা হচ্ছে টার্গেটের মধ্যে, এই যে অ্যাটমস গুলো তার বাইরে, দেখ এটা অ্যাটম থেকে বেরিয়ে আসছে, তার মানে ইন্টারমলিকুলার স্পেসেই থেকে যায়, মানে ওরা ওইগুলো তখন ফ্রি ইলেকট্রন হিসেবে থেকে যায়। ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। এটাই বেশি হয়, ঠিক আছে? এই ফ্রি ইলেকট্রন ভাবে এক্সিস্ট করাটাই অ্যাকচুয়ালি হয়, মানে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে এসছে, ওর ভেলোসিটি অলমোস্ট জিরো, অলমোস্ট অ্যাকচুয়ালি পুরোপুরি জিরো হয় না, অলমোস্ট। তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম কেস যেটা হতে পারে। তাহলে ইন দ্যাট কেস আমার ম্যাক্সিমাম ভেলোসিটি কত পেতে পারি, তাহলে আমার তাহলে ইকুয়েশনটা আসবে হাফ এম ভি স্কোয়ার, আর এখানে ইকুয়াল টু হচ্ছে সেদিক থেকে এইচ নিউ ম্যাক্স। তাহলে আহ হুম, তাহলে এইচ নিউ ম্যাক্স। আচ্ছা এবার বলতো, আমরা বাইরে থেকে ইলেকট্রনটাকে কতটা ভোল্টেজ দিচ্ছি, ধরে নে আমরা যে অ্যাক্সিলারেটিং ভোল্টেজটা ইউজ করছি, ঠিক আছে, অ্যাক্সিলারেটিং রেটিং ভোল্টেজ, সেটা হচ্ছে ভি ইউজ করলাম। আচ্ছা অ্যাক্সিলারেটিং ভোল্টেজ যদি ভি দিই, তা আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনকে কতটা এনার্জি সাপ্লাই করছি, তাহলে অ্যাক্সিলারেটিং এনার্জি কত হচ্ছে অন দ্য ইলেকট্রন, অ্যাক্সিলারেটিং এনার্জি গিভেন টু ইলেকট্রন কত হচ্ছে, একটু ভেবে দেখ। আমরা ইলেকট্রনকে কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ভি ভোল্ট অ্যাপ্লাই করছি, আর ইলেকট্রনের চার্জ ই, তাহলে ইলেকট্রন কতটা এনার্জি পাবে, ই ইন্টু ভি।
মানে ই ইন্টু ভি, এতটা এনার্জি ইলেকট্রন পাবে। সেই এনার্জি নিয়েই তো ইলেকট্রনটা মুভ করছে, তাহলে এই হাফ ইউ ভি স্কোয়ারটা ইকুয়াল টুই হচ্ছে ইভি, তাই কি না? বুঝতে পারছি? তাহলে এই যে তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই অ্যাক্সিলারেটিং এনার্জি আমরা যেটা বাইরে থেকে সাপ্লাই করলাম ইলেকট্রনকে, সেই এনার্জিটাই কনভার্ট হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। আর সেই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে এইচ নিউ, মানে সেই কাইনেটিক এনার্জিটাই ফোটনের মানে এক্স রে হিসাবে বেরিয়ে আসছে, এক্স রে এনার্জি হিসাবে। তাহলে এইচ নিউ ম্যাক্স, তাহলে আমরা এখান থেকে যে ফর্মুলাটা আসতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে যে এইচ নিউ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে অ্যাক্সিলারেটিং এনার্জি দ্যাট ইজ ইভি। সো দিস ইজ ইকুয়াল টু ইভি। তাহলে নিউ ম্যাক্স কত হবে? সেটা হবে ইভি বাই এইচ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা ওয়েভলেন্থ বার করবো। তাহলে ওয়েভলেন্থ কত আসবে? নিউ ম্যাক্স, আচ্ছা বল, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম মানে তার মানে সি বাই ল্যামডা, ল্যামডা তাহলে মিনিমাম হবে, তাহলে ইভি বাই এইচ। তাহলে ল্যামডা মিন, তাহলে ইকুয়েশন আসবে ল্যামডা মিন হচ্ছে এইচ সি বাই ইভি, না বুঝলে বলবি, ঠিক আছে? আচ্ছা, এই এইচ সি বাই ইভি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখবো এই ল্যামডা মিন ইকুয়াল টু হয়ে যাবে এইচ সি বাই ইভি, আমরা একটা ভ্যালু জানি, ওটা হয় 12400, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে ভি অ্যাংস্ট্রম। এই সি আর ই এর ভ্যালু বসিয়ে দিলে অ্যাংস্ট্রমে এই মেজারমেন্টটা আসে 12400। তোকে তাহলে অঙ্ক করতে দিলে এক্স রে এর ক্ষেত্রে তুই কোন ফর্মুলা ইউজ করবি? কারণ এক্স রে প্রোডাকশনে আমরা ইলেকট্রনই ইউজ করি, তাহলে এখানে ফর্মুলা পাল্টাবে না, এটাই আমাদের ফর্মুলা থাকবে। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব, 12400 বাই ভি, আর তার সাথে হচ্ছে অ্যাংস্ট্রম। ওকে, সিম্পল, অ্যাকচুয়ালি খুবই সিম্পল এটা। বল, কোনো অসুবিধা থাকলে কিন্তু বল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম। এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কেমন আসবে? এই পুরো জিনিসটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এরকম হবে। এইদিকে আমরা ধর ওয়েভলেন্থকে রিপ্রেজেন্ট করছি, এইদিকে আমরা ধর ইন্টেন্সিটি অফ এক্স রে রিপ্রেজেন্ট করছি, তাহলে এটা গ্রাফটা এরকম দেখতে হয়। ইনফ্যাক্ট এই গ্রাফগুলো থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। আমি একটু কারেক্ট ভাবে এঁকে দিচ্ছি। এবার কি কোশ্চেন হবে এখান থেকে বলছি। খুব সিম্পল একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে গিয়ে এইটা ধর ভি3 ভোল্টেজ, এটা ভি2 ভোল্টেজ, এটা ভি1 ভোল্টেজ। কোশ্চেনটা এরকম হয়, কোন ভোল্টেজটা অ্যাকচুয়ালি হায়ার ভোল্টেজকে রিপ্রেজেন্ট করছে। তো এখানে হচ্ছে কি আমাদের ভি3টা হচ্ছে ভি2 থেকে বড়, ভি1 এর থেকে বড়, তোকে এইটুখানি অবজারভেশন মনে রাখতে হবে, ব্যাস, এখান থেকে আর কিছু না। এইটা হচ্ছে, এবার দেখ এখানে কন্টিনিউয়াস স্পেকট্রাম কেন বলছি, এই যে এনার্জি ব্যান্ডটা দেখ, ইন্টেন্সিটি, এটা কি গ্রাফটা ব্রেক করছে না, আলাদা আলাদা ভোল্টেজে লাইনটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম অফ। কন্টিনিউয়াস স্পেকট্রাম বলার আরেকটা কারণ হচ্ছে যে এখানে যখন ইলেকট্রনটা, দেখ আমরা ডায়াগ্রাম এঁকেছিলাম, ইলেকট্রন যখন অ্যাটমের মধ্যে দিয়ে পাস করছে তখন ইলেকট্রন এনার্জি কমছে। এবার এখানে এরম হয় না যে ভেলোসিটি এত অবধি ভি1 ছিল আর এখান থেকে হট করে ভি2 হয়ে গেছে, না সেরম হয় না, জিনিসটা গ্র্যাজুয়ালি কমতে 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 ফাইনালি গিয়ে ভি2 হচ্ছে। তো এনার্জি যদি গ্র্যাজুয়ালি কমে, এখানেও এনার্জি গ্র্যাজুয়ালি রিলিজ হতে থাকবে। ঠিক আছে? তো ওই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, কন্টিনিউয়াস ওয়েতে পাওয়া যায়। আই থিঙ্ক ফর্মুলাটাও ক্লিয়ার। এবার আমি এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কন্টিনিউয়াস এক্স রে, এই কন্টিনিউয়াস এক্স রে একটা স্পেশাল নাম আছে, কন্টিনিউয়াস এক্স রে কে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে হোয়াইট এক্স রে।
তাহলে হোয়াইট এক্স রে মানে কন্টিনিউয়াস এক্স রেকেই বোঝায়, যার এনার্জির ফর্মুলা বা ওয়েভলেন্থের ফর্মুলা এটা। ঠিক আছে? ওকে, আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমি যাব পরের টাইপটা, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ওয়েভ এক্স রে। ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। আচ্ছা দেখ এখানে কি হয়। ক্যারেক্টারিস্টিক এক্স রেতে ঘটনাটা অলমোস্ট সেম থাকে, শুধু এই নিউক্লিয়াসে অ্যাটমের ঘটনাটা আলাদা হয়। আগেরটা যেমন কি হয়েছিল, না ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে দিয়ে যাওয়ার সময় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে বা বাকি ইলেকট্রনের অ্যাট্রাকশনে ওর ওরিয়েন্টেশন, মানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছিল, এনার্জি ডিক্রিজ করছিল, এরকম ঘটনা ঘটছিল। এখানে সেটা ঘটে না। এখানে ঘটে হচ্ছে এরকম ব্যাপার, বলছি। হুম, কি হয় এখানে, ধর এখানে দুটো ইলেকট্রন, দেখ এখানে আমরা এগুলো টার্গেট অ্যাটম, হ্যাঁ এটা কিন্তু টার্গেট, টার্গেটের অ্যাটমকে নিচ্ছি। টার্গেট মানে মলিবডেনাম, প্লাটিনাম, এগুলো। তো এদের কাছে কিন্তু অনেকগুলো অরবিট থাকে, আমি অতগুলো অরবিট এখানে এঁকে দেখাতে পারছি না। উম, অনেক সময় লাগবে, আমি জাস্ট মানে একটা জাস্ট স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো অরবিট আছে আর অনেকগুলো ইলেকট্রন আছে, এটা মাথায় রেখে। আমরা তার মধ্যে শুধু একটা দুটো অরবিটকেই দেখিয়ে পুরোটা করছি। আচ্ছা দেখ কি ঘটে এখানে। আমি সব ইলেকট্রনকেও রিপ্রেজেন্ট করছি না, জাস্ট আটটাকে করছি, আরো বেশি থাকে। হ্যাঁ, এখানে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে ইলেকট্রনটা বাইরে থেকে এলো। এবার এই যে ইলেকট্রনটা আসছে, এর কাছে কিন্তু অনেক হাই এনার্জি থাকে। এই ইলেকট্রনটা অনেক হাই এনার্জি নিয়ে আসছে, কারণ ইলেকট্রনটা খুব হাই স্পিডে আসছে। এবার এই ইলেকট্রনটা লেসে এইখানে এই ইলেকট্রনটার সাথে কোলাইড করলো। তাহলে ইলেকট্রন যদি এই ইলেকট্রনের সাথে কোলাইড করে, একটু লজিক্যালি ভেবে দেয়, তাহলে এখানে এনার্জি ট্রান্সফার হবে। মানে যে ইলেকট্রনটা এখানে ছিল, সে এবার এই ইলেকট্রনের থেকে কিছুটা এনার্জি পাবে, কিছুটা বা পুরোটা পেয়ে যেতে পারে। যেটাই হোক না কেন, অল্পও যদি এনার্জি পায় আর যদি পুরোটাও পায়, হোয়াট এভার, ইন বোথ কেস কি ঘটনা ঘটবে, ঘটনাটা এটা ঘটবে, এই ইলেকট্রনটার এখন যা এনার্জি তার থেকে এনার্জি ইনক্রিজ করে যাবে। তো ইলেকট্রনের যদি এনার্জি ইনক্রিজ করে, ও আর এই অরবিটে থাকবে না। খুব ডেফিনিট ঘটনা কি হবে না, এই ইলেকট্রনটা এখন এই এই অরবিটে বা তার পরের অরবিটে চলে আসবে। তা আমি ধরে নিলাম ওটা সেকেন্ড অরবিটে চলে যাচ্ছে, মানে ফার্স্ট থেকে একেবারে থার্ড অরবিটে চলে গেল। ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে এলো। তাহলে এখানটা কি তৈরি হবে, ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, বা এখানে ইলেকট্রন নাম্বার কমে গেল। তখন কি হবে, আপার স্টেটের কোনো ইলেকট্রন নিজের এনার্জি ডিক্রিজ করে এখানে আসবে, আর তখন হচ্ছে এনার্জি এমিট করবে। কথাটা বোঝা গেল? তাহলে ক্যারেক্টারিস্টিক এক্সরে এখানে কি হচ্ছে না, এখানে ইলেকট্রন এলো, ইলেকট্রন এখানকার কোনো ইলেকট্রনের সাথে ধাক্কা খেলো, সেই ইলেকট্রনটা এনার্জি ইনক্রিজ করলো, সেই ইলেকট্রনটা জাম্প করে হায়ার অরবিটে চলে গেল। আর যেখান থেকে ইলেকট্রনটা চলে গেল ওখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে বা ওখানে ফাঁকা জায়গা থাকছে বলে হায়ার অরবিট থেকে কোনো ইলেকট্রন নিজের এনার্জি রিলিজ করে ওই জায়গাটা অকুপাই করতে চলে আসে। এই যে এবার যে ইলেকট্রনটা এখন এই স্পেসটা অকুপাই করতে এলো, সে কিন্তু অলরেডি নিজের এনার্জিটাকে এমিট করেছে। এই যে এনার্জি এমিট করেছে, এটাই হচ্ছে আমাদের এক্স রে, এক্স রে হিসাবে বেরিয়ে আসে। অ্যান্ড এর এনার্জি ধর এইচ নিউ সামথিং। বুঝতে পারলি? তাহলে ক্যারেক্টারিস্টিক এক্স রে কিভাবে হতে পারে, তার মানে এখানে এক্স রে প্রোডাকশনের একটা মেইন রিজন হচ্ছে কোনো ইনার অরবিটে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেই ইনার অরবিটে ইলেকট্রনটা ফিল করার জন্য হায়ার অরবিট থেকে হায়ার এনার্জির ইলেকট্রন লোয়ার অরবিটে নেমে আসছে আর নিজের এনার্জি এক্সেস এনার্জিটাকে রিলিজ করে দিচ্ছে, যে এনার্জিটা অ্যাজ আ ফর্ম অফ এক্স রে বেরিয়ে আসে। এবার এটা কি কি এটাকে যদি এবার আমরা এখানে কোনো ইকুয়েশন নেই, এইটার পার্টিকুলার ক্ষেত্রে এখানে কোনো ইকুয়েশন দিয়ে আমরা এটাকে করতে পারবো না, যদিও বা আমি এখানে একটা ফর্মুলা দেখাবো।
কিন্তু তার আগে আমি এখানে এনার্জি ব্যান্ড আমি অরবিটের ডায়াগ্রামটা এঁকে দিই, তাহলে বুঝতে তোদের সুবিধা হবে। ধরে নে এখানে আমরা যে গ্রাফটা পাবো না, গ্রাফটা এরকম দেখতে হবে। এইদিকে যেমন আগেরটাতেও ছিল ওয়েভলেন্থ, এইদিকে হচ্ছে ইন্টেন্সিটি অফ এক্স রে। তো এক্স রে গ্রাফটা আমরা আগেরটা কেমন দেখেছিলাম, এরকম একটা গ্রাফ হয়, তাই তো? এখানে ওরকমই হবে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আসবে। কেমন দেখাচ্ছি। ধর এই গ্রাফটাই আসবে, ধর এই গ্রাফটাই আসবে, আগেরটার মতো ওরকমই, কিন্তু আচ্ছা এখানে তোদের আরেকটা ব্যাপার, এই দুটো এক্স রে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রোডাকশন হয় না, এটাও মাথায় রাখবে। এইটার সাথে এইটা আলাদা ঘটনা না, মানে ধর একই সাথে এরকম ঘটনা ঘটবে যে একসাথে তো অনেকগুলো ইলেকট্রন টার্গেটের মধ্যে এসে পড়ছে। তো ধর একটা এটা একটা টার্গেট, এটা একটা টার্গেট, এখানে এটা নিউক্লিয়াস। তো একটা ইলেকট্রন এলো, সে কি করলো, এখানে একটা ইলেকট্রনকে ধাক্কা মারলো, সেই ইলেকট্রনটা উপরে গেল, অন্য একটা ইলেকট্রন এখানে এলো, তো এক্স রে পেলাম। এটা হচ্ছে একই সাথে হয়তো আরেকটা ইলেকট্রন সে কাউকে ধাক্কাই মারেনি, সেই শুধু এখান থেকে যাওয়ার সময় কি হয়েছে, নিজের ডাইরেকশন চেঞ্জ করে, মানে ভেলোসিটি কমে গেছে। তাহলে এই ইলেকট্রনটার জন্য আমরা কি ধরনের এক্স রে পাবো, এই টাইপ অফ ইলেকট্রনটার জন্য সেকেন্ড টাইপটা আমরা পাবো কন্টিনিউয়াস এক্স রে। কিন্তু এই যে আগের ইলেকট্রনটার যে এক্সাম্পলটা দিলাম, তার জন্য আমরা কি ধরনের এক্স রে পাবো, ক্যারেক্টারিস্টিক এক্স রে। মানে দুটো একসাথে ঘটছে, সেপারেটলি হতে পারে, দুটোই আলাদা আলাদা হতে পারে, কিন্তু সাধারণত দুটো একসাথেই হচ্ছে এরকম। ইন্ডিভিজুয়ালি হবে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। ঠিক আছে, ক্লিয়ার কি? তো এখানে হচ্ছে এটা এটা হচ্ছে কন্টিনিউয়াস এর গ্রাফ, কিন্তু তার মাঝখানে মাঝখানে যখন কোনো ইলেকট্রন এই হায়ার থেকে লোয়ারে ট্রানজিশন হবে, তখন আমরা পার্টিকুলার একটা এনার্জি পাবো, তো সেই এনার্জিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। এই যে এটা হচ্ছে, আমরা লিখবো কে, মানে এগুলো কে আলফা কে বিটা, আমি আসছি কি মিনিং এগুলোর, কে আলফা কে এখানে আরেকটা স্পার্কিং পেলাম, ধর এরকম একটা স্পার্কিং পাবো, ঠিক আছে? আবার ধর এখানে একটা স্পার্কিং পাবো, তার পাশে আবার একটা স্পার্কিং পাবো, এরকম ভাবে হবে। এই আরেকটা স্পার্কিং, এল আলফা, এল বিটা, কে আলফা, কে বিটা, ঠিক আছে? তাহলে এইটা বোঝাচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রামকে, আর এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, বল কারোর অসুবিধা থাকলে বল। আচ্ছা এবার কে আলফা কে বিটা এগুলো মানে কি? অনেকটা বামার লিম্যানের মতোই, মানে মতো কি, ওরা কমই অ্যাকচুয়ালি। ঘটনাটা দেখ, কে আলফা কে বিটার মানে হচ্ছে, এইটা ধর কে অরবিট, তারপর হচ্ছে এল, এম, এন, এন এর পর অ্যাকচুয়ালি ও হয়, তো এগুলো এখানে রিপ্রেজেন্ট করেই দিচ্ছি। হুম, তো এটা হচ্ছে কে অরবিট, এল, এম, এন, ও। এন এর ভ্যালু 1, 2, n3, n4, n5। আচ্ছা শোন, যদি ইলেকট্রন হচ্ছে গিয়ে হায়ার মানে এল অরবিট থেকে কে অরবিটে আসে, তাহলে এনার্জি লুজ করবে। এই যে এনার্জি লুজ করবে, তখন যে আমরা যে ওয়েভলেন্থটা পাবো সেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ওটা বোঝায় কে আলফা। তার মানে কে আলফা মানে কি বোঝাচ্ছে, কে আলফা মানে বোঝাচ্ছে এল থেকে কে তে গেছে।
মানে সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে ইলেকট্রন ব্যাক করছে এইরকম। তো এবার যখন এম থেকে কেতে আসবে, এম থেকে কেতে যখন আসবে, তো আই থিঙ্ক তোরা বুঝে গেছিস সেটা কিভাবে নামটা এবার হবে। এটা কে আলফা হয়েছে, এরপরটা হবে কে বিটা। একইভাবে যখন এন থেকে কেতে আসবে, তখন ওটার নাম দিতে হবে কে গামা। এরকম চলতে থাকবে। এবার যখন ধর কোনো ইলেকট্রন ধর থার্ড থেকে সেকেন্ড অরবিটে এলো, এম থেকে এল, তখন এটার নাম হবে এম আলফা। মানে প্রথম লাইনটা সবসময় আলফা, সরি এল আলফা, এল যেখানে আসছে সেইটার নাম দিই এল আলফা। ধর এম থেকে এল এলো, তাহলে এটা হবে এল বিটা। ধর ও থেকে এখানে এলো, এটা হবে এল গামা। একইভাবে কোনো ধর এন থেকে এম এ এলো, এম আলফা। ও থেকে এলো, এম বিটা। চলতে থাকবে। তারপর এটা হবে এন আলফা। তো এরকম কন্টিনিউয়াস ওয়েতে হতে থাকবে। ক্লিয়ার? এটাকে বলা হয় কে সিরিজ, এল সিরিজ, এম সিরিজ অ্যান্ড এন সিরিজ। তো না বুঝে থাকলে বলবি। আচ্ছা, এবার যদি কোশ্চেন করা হয় কে সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে, কে আলফা, এই কে আলফার ওয়েভলেন্থ কত? তো এটা আমরা এইভাবে বার করতে পারবো। আচ্ছা বল, কে আলফা মানে কতটা এনার্জি চেঞ্জ হচ্ছে কে আলফার ক্ষেত্রে, কতটা এনার্জি চেঞ্জ হচ্ছে ডেলি, কত অরবিট থেকে কত অরবিটে আসছে বল কে আলফা, এল থেকে কে, তার মানে এটা বেসিক্যালি E2 মাইনাস E1, তাই তো? আর আমরা জানি ডেল ই মানে হচ্ছে ফোটন এনার্জি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে এইচ সি বাই ডেল ই। তার মানে ল্যামডা ইকুয়াল টু কি হবে এইচ সি বাই, এইটা আমাদের অরিজিনাল ফর্মুলা, ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ডেল ই। এটা দিয়ে আমরা সবকটা অরবিটের জন্য মানে সবকটা সিরিজের নাম ডিসাইড করতে পারবো। যেমন নোটিস কর, এখানে আমরা এটা বার করব কে আলফা কে বিটা গুলো। আচ্ছা কে আলফা কত হবে তাহলে, কে আলফা, তাহলে সেটা ফর্মুলা হবে এইচ সি বাই, আর কে আলফা মানে হচ্ছে কত এনার্জি থেকে কত এনার্জি, সেটা হচ্ছে অরবিট টু থেকে অরবিট ওয়ান। তার মানে এখানে অরবিট টু থেকে অরবিট ওয়ান মানে এটা বোঝাবে E2 মাইনাস E1। একইভাবে কে বিটা মানে কি বোঝাবে, এইচ সি বাই কত হবে, আই থিঙ্ক বুঝতে পারলে বল, তাহলে আমি বুঝতে পারবো তোরা বুঝতে পারছিস ব্যাপারটা। কে বিটা মানে কত, E3 minus E1. এক্স্যাক্টলি, কনফিডেন্টলি সবসময় বলবি E3 মাইনাস E1, ব্যাস। এইভাবে কে কামা হচ্ছে আমাদের এইচ সি বাই। তাহলে তোকে যদি এটা বারো করতে বলে না, যে তোকে বার করতে বললো যে ফর ক্যারেক্টারিস্টিক এক্স-রে স্পেকট্রাম ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ কে গামা বা কে সিরিজ গামা আলফা, এইভাবে বললো যে ফাইন্ড আলফা গামা। আমি একটুখানি ভুল লিখলাম। সেটা হচ্ছে আমরা এখানে কে বার করছি না, আই এম ভেরি সরি। এটা আমি বলতে চাইছিলাম এখানে ওয়েভলেন্থ বার করছি। কার জন্য, কে আলফার জন্য। আমরা এখানে ওয়েভলেন্থ বার করছি কার জন্য, কে বিটার জন্য। ঠিক আছে, আমরা এখানে ওয়েভলেন্থ বার করছি কিসের জন্য, কে গামার জন্য। তোকে এই ওয়েভলেন্থটা বার করতে বলবে, তাই এখানে হবে E4 মাইনাস E1। একইভাবে যদি এটা আমরা কে সিরিজে করলাম, যদি এল সিরিজ বলে তাহলে এল সিরিজে কি হবে না, আলফা ওয়েভলেন্থ ল্যামডা অফ এল আলফা, তখন হবে এইচ সি বাই কতবার, এল আলফা মানে হচ্ছে অরবিট থ্রি থেকে টু তে ইলেকট্রন আসছে, তার মানে ইট উইল বি E3 মাইনাস E2। তারপর এল বিটা যদি বার করতে হয় ওয়েভলেন্থ, সেখানে হবে এইচ সি ই
E4 মাইনাস E2 অ্যান্ড সো অন কন্টিনিউ হতে থাকবে। আচ্ছা, এবার একটা জিনিস, এখানে আরেকটা জিনিস নোটিস কর। আমরা একটা বেসিক ব্যাপার জানি, সেই বেসিক ব্যাপারটা হচ্ছে যদি হুম, যেটা বলছিলাম, আচ্ছা বল, এখানে এই দুটোর মধ্যে কোনটা বেশি? এই ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে কোনটা হায়ার ভ্যালু ডিনোমিনেটরে? কি হবে? পারবি বলতে? E2 মাইনাস E1 আর E3 মাইনাস E1 কোনটাতে বেশি মানে ভ্যালুটা কোনটায় বেশি হবে? এ কি রে? ই স্যার থ্রি E3 মাইনাস ই minus ওয়ান E1. ওকে, তাহলে যেটাতে ডিনোমিনেটর বেশি সেখানে ওভারঅল অ্যান্সারটা কম হবে, তাহলে আলফা কে বিটাটা কম আসবে, আলফা কে আলফা বেশি আসবে, সরি ল্যামডা, আমি বারবার ভুল বলি এটা। তাহলে আমাদের এই ভ্যালুটার থেকে, এই ল্যামডা কেবির থেকে ল্যামডা কে আলফা বেশি হবে। এবার গ্রাফটা নোটিস কর, গ্রাফে দেখ আমরা কে বিটাকে স্মল লিখেছি, কে আলফাটা বেশি, এই কারণে। তার মানে কে গামা আরো কম হবে, কে গামাটা আরো স্মলে আসবে, কে গামা থেকে কে বিটা বেশি, কে বিটা থেকে কে আলফা বেশি। ক্লিয়ার কি লেখার সাথে গ্রাফে? আচ্ছা, এবার অঙ্ক করার সময় আমরা এই ফর্মুলাটাই কি ইউজ করব? না আমরা এটা থেকে আরেকটু মডিফাই করে লিখতে পারি, যেটা ইউজ করলে আমাদের আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে গিয়ে, ধর আমরা যদি এই ফর্মটাকে ইউজ করি, এইচ সি বাই ডেল ই, এটাকেই আমরা কনভার্ট করে দেবো ধর 12400 বাই E2 মাইনাস E1। হ্যাঁ, কেন এটাকে করব তার কারণটাও বলছি। ভি এ অ্যাংস্ট্রম, এটা করার একটাই সুবিধা হবে, তুই এইখানে যখন অঙ্ক করবি E2 মাইনাস E1 এ তুই ডাইরেক্ট ওই -13.6 বা -3.4 এগুলোকে বসাতে পারবি, কারণ এগুলো ইভিতে থাকে। কিন্তু তুই এই ফর্মুলাটা ইউজ করলে তোকে কি করতে হবে, নিচে এনার্জিটা ফার্স্টে ইভিতে বার করতে হবে, এটা ইভিতে বার করতে হবে, দেন সেটাকে আবার জুলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো তুই যদি ডাইরেক্ট করতে চাস তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে বেটার হবে। এটা অ্যান্সারটা হবে, দেখ এখানে এই এনার্জির ভ্যালুটা কিছু ইভি আসবে, ধর জাস্ট ফর এক্সাম্পল ধর 9 ইভি এলো, তাহলে ইভি ইভি কেটে যাবে, তার মানে 12400/9 অ্যাংস্ট্রম। ব্যাস, পুরো ওয়েভলেন্থ বেরিয়ে গেল, সিম্পলি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এর ওপর যদি অঙ্ক থাকে এরকম ডাইরেক্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করবো, দ্যাট উইল বি বেটার ফর আস। প্রত্যেক কটাতেই তাই করবো, 12400/E3 মাইনাস E1 ইভি ইন্টু অ্যাংস্ট্রম। আমি বাকিগুলো লিখছি না, বাকিগুলো একইভাবে প্যাটার্নটা ফলো হবে। বল, কোনো ডাউট থাকলে এখনো অবধি। আমরা দু ধরনের এক্স রে করলাম, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস এক্স রে। ইনফ্যাক্ট এক্স রেতে এখান থেকে আর বেশি কিছু নেই, আর একটাই শুধু ল আছে, আমরা লটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর সেটা হচ্ছে কি আমাদের এই যে লটা আছে তার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এটা, আর এটা বোর্ডসেও দেয়, আমি একবারে করিয়ে রাখছি। এই লটার নাম হচ্ছে মোস্টলেস ল, পরীক্ষায় প্রত্যেক বছর অলমোস্ট দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ঠিক আছে? মোস্টলেস ল। আর ইন ফিউচার কেউ যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করিস, ইঞ্জিনিয়ারিং ফিজিক্সও পড়বি, বাট নর্মাল ফিজিক্স নিয়ে পড়লে তখন এই জিনিসগুলোর ইম্পর্টেন্স বুঝতে পারবি, কতটা ডিটেলসে তখন পড়বি এগুলো। তো অ্যাকচুয়ালি মোসলে কি করেছিলেন উনি, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স
অ্যাকচুয়ালি এই যে লটা আছে, এই লটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এক্স রের ওপর, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স এক্স রের ওপর উনি লটা দিয়েছিলেন। তো উনি ক্যারেক্টারিস্টিক এক্স রে এর ওপর বিভিন্ন এলিমেন্টের জন্য আলাদা আলাদা গ্রাফ প্লট করে উনি দেখেছিলেন। উনি যে ফাইনাল অবজারভেশনটা এসেছিলেন, সেই অবজারভেশনে উনি পেয়েছিলেন যে উনি যখন ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থকে বিভিন্ন অ্যাটমের জন্য রিপ্রেজেন্ট করেছিল, বিভিন্ন আলাদা আলাদা এলিমেন্টের, তাহলে আলাদা এলিমেন্টের জন্য জেড পাল্টে যাবে। এক- আলাদা আলাদা এলিমেন্টের জন্য এক্স রে কত ফ্রিকোয়েন্সি হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সির উনি রুটটাকে রিপ্রেজেন্ট করেছিল প্লটে। তো তখন উনি দেখেছিলেন যে উনি লাইন পাচ্ছেন, স্ট্রেট লাইন পুরো এই গ্রাফটা, কিন্তু কোনো লাইনই অরিজিন দিয়ে যাচ্ছে না। মানে এমন ভাবে লাইনটা যাচ্ছে সেটা যেন অরিজিন দিয়ে পাস না করে, অরিজিনে মিট করবে না, এমন ভাবে মিট করবে অন্য কোথাও মিট করবে, বাট নট এট দ্য অরিজিন। এটা উনি অবজারভেশনে পেয়েছিলেন। আচ্ছা, এখানে এই যে লাইনগুলো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আলাদা আলাদা ওয়েভলেন্থের জন্য। ধর এটা ওয়েভলেন্থ ওয়ান, ল্যামডা ওয়ান ড্যাশ, ল্যামডা ওয়ান ডবল ড্যাশ, মানে আলাদা আলাদা এলিমেন্ট পাল্টাচ্ছে, তো তাদের জন্য আলাদা আলাদা ওয়েভলেন্থ পাচ্ছি বা ইউজ করছি। বা আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে সব এলিমেন্টের কে সিরিজের আলফা সিরিজ, আর এটা হচ্ছে তার বিটা সিরিজের লাইন। হ্যাট এবার, বাট আমরা যেটা পাচ্ছি সেটা কি আমাদের কি মনে রাখতে হবে, আমাদের শুধু মনে রাখতে হবে এই লটা কি ছিল। তো উনি পেয়েছিলেন যে দ্য স্কোয়ার রুট, লটা লিখে দিচ্ছি এখানে আমি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেয়, ঠিক আছে? দ্য স্কোয়ার রুট of the square root of the frequency কোন সিরিজের, শুধুমাত্র কিন্তু কে সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি অফ কে লাইন, এইভাবে লিখবো, অফ কে লাইন is closely proportional to the atomic number of the element, ঠিক আছে? তো সিম্পল ওয়ার্ডে যদি বলতে হয় এই পুরো জিনিসটাকে, যে রুট অফ ভি, মানে ফ্রিকোয়েন্সি, ভি বলছি, ফ্রিকোয়েন্সি, সেটা প্রপোর্শনাল হচ্ছে। এবার এখানে আমি আসছি, অ্যাকচুয়ালি এখানে ফর্মুলাটা এরকম টাইপের যে রুট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নেওয়া হয় এ ইন্টু জেড মাইনাস বি। মানে বলে দিচ্ছি, নিউ মানে তো মানে তোরা কিভাবে পরীক্ষা অ্যাকচুয়ালি লিখবি, লটা লিখবি, বোর্ডের জন্য বলছি। আর হচ্ছে নিউ ইকুয়াল টু, আচ্ছা বলে দিই, ডাব্লিউবিজি তে একবার কোশ্চেনে এ আর বি এর হচ্ছে ইয়ে ডাইমেনশন কোশ্চেন করেছে, ঠিক আছে? তো তোকে আগে জানতে হবে এখানে ডাইমেনশন কি বোঝানো হয় বা কিভাবে হচ্ছে ব্যাপারটা। তো নিউ হচ্ছে তো আমার ফ্রিকোয়েন্সি, ওটা তো অলরেডি বলেই দিয়েছি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টারিস্টিক্স এক্স। আচ্ছা, জেড হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার কার না টার্গেটের, অ্যাটমিক নাম্বার অফ টার্গেট। আচ্ছা, এ মানে হচ্ছে, এ এখানে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে রুট ওভার 3 RC বাই 4, ঠিক আছে? এখানে আর মানে হচ্ছে রিড ব্যাক কনস্ট্যান্ট, লাইটের স্পিড, এইভাবে। তো সেটা এবার এখানে বসিয়ে দেবো। এটাকে, এটাকে একটা নাম আছে, এটার নাম, এটাকে লাস্ট মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা এরম বলতে পারিস, মানে এটার কোনো পার্টিকুলার সেরকম ভাবে নাম নেই, জাস্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, বি এর একটা নাম আছে, বিটার একটা নাম আছে, বি ইকুয়াল টু হচ্ছে
স্ক্রিনিং কনস্ট্যান্ট, ঠিক আছে? বি হচ্ছে আমাদের স্ক্রিনিং কনস্ট্যান্ট বলা হয় এটাকে। আর আরেকটা নাম আছে এটার, শিল্ডিং কনস্ট্যান্ট অফ শিল্ডিং এফেক্ট, এটাও বলে, হ্যাঁ, কনস্ট্যান্ট অফ শিল্ডিং এফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস এখান দিয়ে আমি জাস্ট বলে রাখি, জেড মাইনাস বি, মানে এই যে দেখ রুলটার মধ্যে যে আছে নিউ রুট ওভার অফ নিউ ইকুয়াল টু এ ইন্টু জেড মাইনাস বি, এই জেড মাইনাস বিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকেও রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? পরীক্ষায় পুরোটা মনে রাখতে না পারলেও চলবে, তোরা কি করবি, জাস্ট এই লটা লিখে আর এটা লিখে দিলেই হবে। আর শুধু নিউ আর জেডটা লিখতে হবে, এ বি যদি না লিখিস তাও চলবে, নিউ জেড পরীক্ষায় লিখতে হয় ডাব্লিউবিজেই, সরি ডাব্লিউবি বোর্ডের জন্য, হ্যাঁ। ব্যাস, এই হচ্ছে মোসলেস ল। এখান থেকে কোনো রকম জেইর কোশ্চেন হয় না খুব একটা, মানে ওই একটা দুটো ছাড়া যদি খুব একটা কিছু আসেনি। আমি বোর্ডস এর জন্য এটা জাস্ট একটু বলে দিলাম, পুরোটা যখন করাচ্ছি এটাও করিয়ে দিলাম। ব্যাস, এর সাথেই আমাদের এক্স রে কমপ্লিট হচ্ছে, এক্স রেতে আর কিছু নেই। অ্যান্ড আমরা আমাদের মডার্ন ফিজিক্সটা এইভাবে কন্টিনিউ করব। পরের দিন হচ্ছে আমরা করব হচ্ছে অ্যাটম নিউক্লিয়াস ফটোইলেকট্রিক এফেক্ট। আই থিঙ্ক প্রত্যেকেরই এটা তো ক্লাসে পড়ানো হয়ে গেছে, আমি এখানে ওখান থেকে নতুন কিছু পড়ানোর নেই। তো আমি একেবারে নিউমেরিক্যাল এন্ট্রি নেবো, আমার যা যা এক্সট্রা পড়ানোর ছিল রেডিও অ্যাক্টিভিটি আর এক্স রে, সেটা আমি আগের দিন আজকের ক্লাসে করিয়ে দিলাম। আমি আর এর বেশি কিছু করাচ্ছি না। এরপরে হচ্ছে কি আমরা ডাইরেক্ট পরের দিন থেকে নিউমেরিক্যাল করব, এই চ্যাপ্টার্স গুলো ডাইরেক্ট একবারে করব।